ক্যান্নিজারো রিঅ্যাকশনের একটা ক্লাস আমরা করে ফেলেছি। আশা করছি মেকানিজমটা তোমরা রপ্ত করেছো। আজ আমাদের ক্যান্নিজারো রিঅ্যাকশনের শেষ অংশ ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশন। যেমন আমরা অ্যালডল কনডেনসেশনে ক্রসড অ্যালডল কনডেনসেশন করেছিলাম, ঠিক সেই রকমই এখানেও ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশন আমরা কাকে বলবো? ক্যান্নিজারো রিঅ্যাকশনে দুটো মলিকিউল অ্যালডিহাইড টেক পার্ট করে। আমরা যতগুলো এক্সাম্পল করেছি সেখানে একই অ্যালডিহাইডের দুটো মলিকিউলকে ইউজ করেছি। যদি আমরা দুটো আলাদা আলাদা এমন অ্যালডিহাইড নিই যাদের আলফা হাইড্রোজেন নেই, তাদেরকে একসঙ্গে মিশিয়ে ক্যান্নিজারো রিঅ্যাকশন করি, তখন সেটাকে আমরা বলছি ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশন। তাহলে দুটো আলাদা অ্যালডিহাইড যাদের দুজনেরই আলফা হাইড্রোজেন নেই, এদের মিক্সচারের ক্যান্নিজারো রিঅ্যাকশনটাকে আমরা বলছি ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশন। ঠিক ক্রসড অ্যালডলের মতোই বিষয়টা। তো ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশনের ডিসকাশনটাতে ভালোভাবে ঢোকার আগে আমরা আরেকবার আগের দিনের দেখা আমাদের যে ক্যান্নিজারো রিঅ্যাকশনের মেকানিজমটা ছিল, যেটা তোমাদের অলরেডি আগের দিনে দেখা হয়েছে, সেটাকে আরো একবার দেখব এবং আরেকটু ভালোভাবে দেখব। আজকে কিন্তু ওই একই মেকানিজমে আমরা যা শিখেছি সঙ্গে আরো নতুন কিছু দেখব। তাহলে একবার মনে করে নি, স্টেপ 1, অ্যালডিহাইডে OH- এর নিউক্লিওফিলিক অ্যাটাক, পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস অক্সিজেন। এই ইন্টারমিডিয়েটটা হলো রেজাল্ট। স্টেপটা রিভার্সিবল অ্যান্ড ফাস্ট। এটা ফার্স্ট স্টেপ, একটা রিভার্সিবল স্টেপ। স্টেপ 2তে যে ইন্টারমিডিয়েট অক্সিজেন আয়নটা ফর্ম হয়েছিল সেখানে পাই বন্ড রেস্টোর হলো, আর একটা হাইড্রোজেন বন্ডিং ইলেকট্রন সহ, যাকে আমরা হাইড্রাইড আয়নও ভাবতে পারি, আরেক মলিকিউল অ্যালডিহাইডের কার্বনিল কার্বনে শিফট হলো। পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস অক্সিজেন। এই স্টেপটা স্লো। এই স্টেপের রেজাল্ট কি? একটা কার্বক্সিলিক অ্যাসিড আর একটা অ্যালকক্সাইড আয়ন। নেক্সট স্টেপে এই আনস্টেবল যে পেয়ারটা ফর্ম হয়েছে তাদের মধ্যে একটা H+ এক্সচেঞ্জ, এটাও ফার্স্ট স্টেপ, আর একটা স্টেবল পেয়ারের ফর্মেশন। এখানে রিঅ্যাকশনটা শেষ। তো আমরা জানি যখন কোনো রিঅ্যাকশন মাল্টি স্টেপ হয়, আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে এটা জেনেছি, মাল্টি স্টেপ রিঅ্যাকশনে যে স্টেপটা স্লো সেই স্টেপটাই রেটকে ডিটারমাইন করে। রিঅ্যাকশনটা কি রেটে হচ্ছে, ফাস্ট বা স্লো বা মডারেট, সেটা ডিটারমাইন হয় স্লো স্টেপে যারা ইনভলভড তাদের উপর। আর এই স্লো স্টেপটাতে মানে স্টেপ 2টাতে হচ্ছেটা কি? হাইড্রাইড আয়নের শিফট। এটা আমরা মনে রাখলাম যে স্লো স্টেপ, যেটাকে আমরা বলছি রিঅ্যাকশনটার রেট ডিটারমাইনিং স্টেপ, ডিটারমাইনিং স্টেপকে আমরা ছোট করে বলি RD স্টেপ, সেই স্টেপেই হাইড্রাইড আয়নের ট্রান্সফারটা হয়। আর আমাদের এখানে দেখার মতো জিনিস কি, যে অ্যালডিহাইডটাতে OH- এর অ্যাটাক হয়েছিল, আমাদের দুটো মলিকিউল অ্যালডিহাইড আমরা দেখতেই পাচ্ছি দুজনকে এখানে, তাদের মধ্যে যেটাতে OH- এর অ্যাটাক হয়েছিল সেইটা থেকেই শেষ পর্যন্ত কার্বক্সিলিক অ্যাসিডটা, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সল্টটা ফর্ম হয়েছিল। ফার্স্ট স্টেপে যে অ্যালডিহাইড মলিকিউলটার উপর OH- এর অ্যাটাক হয়েছিল সেই অ্যালডিহাইড মলিকিউলটা থেকেই কার্বক্সিলিক অ্যাসিডের সল্টটা তৈরি হয়েছিল। আর যে আরেক মলিকিউল অ্যালডিহাইড ছিল সেটা থেকে অ্যালকোহলটা
প্রাইমারি অ্যালকোহলটা তৈরি হয়েছিল। তাহলে এখানে আমরা এখন যা যা শুনলাম আমরা ভালো করে মনে রেখে নিই, কারণ বোর্ডকে আমরা ক্লিয়ার করব, আর এখানে যা শিখলাম তা ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশনে আমরা এবার অ্যাপ্লাই করব। তাহলে বোর্ড আমরা একটু ক্লিয়ার করে নিই। ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশনে দুটো আলাদা অ্যালডিহাইড মলিকিউল টেক পার্ট করবে। আমরা আপাতত একটা জেনারেল ফর্মুলা দিয়ে শুরু করি, তারপর অরিজিনাল কম্পাউন্ড নিয়ে আমরা আসব। আমরা দুটো অ্যালডিহাইড ধরছি, একটা RCHO, আরেকটা R-CHO। আমরা ধরে নিচ্ছি R নট ইকুয়াল টু R ডট। R এবং R ডট দুটো আলাদা জিনিস। দুটো অ্যালডিহাইডেরই আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট, দুটোরই আলফা হাইড্রোজেন নেই। এদের মিক্সচারে আমরা কনসেন্ট্রেটেড NaOH সলিউশন অ্যাড করছি। এই অবস্থায় যে ক্যান্নিজারো প্রোডাক্টগুলো আমরা পাবো তারা হবে ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশনের প্রোডাক্ট, আর এদের রিঅ্যাকশনটাকে আমরা বলছি ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশন। তাহলে এখানে কি কি সম্ভাবনা আছে শর্টে বুঝতে গেলে, যদি আমরা এটাকে বলি অ্যালডিহাইড A, এটাকে বলি অ্যালডিহাইড B, তাহলে প্রথমে হচ্ছে সেলফ ক্যান্নিজারো, অর্থাৎ দুটো A টেক পার্ট করলে যে প্রোডাক্ট হবে, এটা আমরা গত দিনে শিখেছি এই বিষয়টা। আরেকটা হলো দুটো বি মলিকিউল যদি টেক পার্ট করে তাহলে যে প্রোডাক্ট হবে। A and B, তাতে যা প্রোডাক্ট হবে। B and A, তাতে যা প্রোডাক্ট হবে। এই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই যে একই অ্যালডিহাইড, সেটা এই অ্যালডিহাইডটাই হোক বা এই অ্যালডিহাইডটাই হোক, নিজেরই মতো আরেকটা মলিকুলের সঙ্গে টেক পার্ট করলে যে ক্যান্নিজারো প্রোডাক্টগুলো দিচ্ছে সেগুলো তো থাকছে, সঙ্গে আমার ক্রসড প্রোডাক্টসও থাকছে। এতগুলো সম্ভাবনা থেকে যাচ্ছে প্রোডাক্ট পাওয়ার। তাহলে আমরা যদি ধরে নিই যে অবশ্যই আমরা কিন্তু ওই AB and BA এই কেসটাতেই ফোকাসটা দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি RCHO, এর উপরে OH মাইনাসের অ্যাটাক হচ্ছে। যা রেজাল্ট হলো সেটা থেকে আরেকটা যে অ্যালডিহাইড ছিল সেই অ্যালডিহাইডে হাইড্রাইড ট্রান্সফারটা হচ্ছে। তাহলে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হলো RCHO এর অক্সিডেশন and R.CHO এর রিডাকশন। এবার H+ ট্রান্সফার স্টেপটা হবে। ফাইনালি RCHO এর সল্ট and R.CHO থেকে এলো প্রাইমারি অ্যালকোহল। এটা হলো একটা ক্রস প্রোডাক্টের সেট। তোমরা বোর্ড ওয়ার্ক যদি করতে চাও করে নাও। আমরা এইটাকেই মডিফাই করে এবার আরেকটা কন্ডিশন দেখব।
এবার আমরা ধরছি আর ডট সিএইচও, তার উপরে OH মাইনাসের অ্যাটাক, তার মানেই দাঁড়ালো আর ডট সিএইচও থেকে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড আর সিএইচও থেকে অ্যালকক্সাইড। প্রোটন এক্সচেঞ্জের পর আর ডট সিএইচও থেকে অ্যাসিডের সল্ট, আর সিএইচও থেকে প্রাইমারি অ্যালকোহল। এখন একটা কোশ্চেন আমাদের কাছে আসছে মনে, যে এই যে আমরা দুটো অবস্থা দেখলাম, যা এখনই আমরা দেখলাম, সেখানে কি কোনো প্রেফারেন্সিয়াল ব্যাপার আছে? যে কোনো একটা সেট বলতে আমরা এটা একটা সেট দেখতে পাচ্ছি, আরেকটা সেট যেটা দেখেছিলাম এখনই সেটা এইটা। এটা একটা ক্রস প্রোডাক্ট সেট, এটা একটা ক্রস প্রোডাক্ট সেট। তো এই ক্রস প্রোডাক্ট সেট দুটোর মধ্যে কোনো একটা সেট ডমিনেট করার বা আরেকটার থেকে বেশি করে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না? আছে। কিভাবে সেটা ডিটারমাইন্ড হচ্ছে সেটা আমরা এবার দেখি। একে ইনফ্লুয়েন্স করার দুটি ব্যাপার আছে। একটা হলো যে অ্যালডিহাইডটার উপর OH মাইনাসের অ্যাটাক হচ্ছে, সেটা RCHOই হোক বা R ডট CHOই হোক, যে অ্যালডিহাইডটার উপর OH মাইনাসের অ্যাটাক হচ্ছে, sp2 কার্বনটা, অ্যালডিহাইডের sp2 কার্বনটা কনভার্ট হচ্ছে একটা sp3 কার্বনে। মানে বন্ড অ্যাঙ্গেল যেটা মোর অর লেস 120 ডিগ্রি ছিল, সেটা কিন্তু মোর অর লেস 109 ডিগ্রিতে চলে আসছে। তাহলে যদি অ্যালডিহাইড ক্রাউডেড হয়, মানে এই গ্রুপটা যদি একটা বাল্কি গ্রুপ হয়, তাহলে কিন্তু এখানে বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ায় একটা ক্রাউডিং তৈরি হবে। সেই হিসাবে যে অ্যালডিহাইডটা লেস ক্রাউডেড, এই দুটো অ্যালডিহাইডের মধ্যে যে অ্যালডিহাইডটা লেস ক্রাউডেড, সেটাতে OH মাইনাসের অ্যাটাকের সম্ভাবনা বেশি। আর তার মানেই দাঁড়ালো সেই অ্যালডিহাইডটাই শেষ পর্যন্ত অক্সিডাইজ হবে। আমরা একটু আগে সেটাই দেখেছিলাম যে যে অ্যালডিহাইডের উপর OH মাইনাস অ্যাটাক করবে সেটা অক্সিডাইজ হবে, অন্যটা রিডিউস হবে। তাহলে লেস ক্রাউডেড অ্যালডিহাইডে OH মাইনাসের অ্যাটাকটা প্রেফারেন্স পাবে, এটা আমরা মনে রাখলাম। এটাকে আমরা এভাবে লিখে রাখতে পারি, ইজ অফ অ্যাটাক অফ OH মাইনাস, এটা একটা ফ্যাক্টর হলো, ইজ অফ অ্যাটাক অফ OH মাইনাস। আর কোথায় সেটা ইজিলি হবে, কোথায় সেটা সহজ হবে না, অ্যাট লেস ক্রাউডেড অ্যালডিহাইড। এটা একটা ফ্যাক্টর হলো। আরেকটা ফ্যাক্টর হলো এই হাইড্রাইডের শিফটটা, সেটা যে অ্যালডিহাইডটা থেকে যেটার মধ্যেই হোক, এই হাইড্রাইডের শিফটটা যত ফেভারেবল হবে, হাইড্রাইড যত সহজে শিফট করতে পারবে, তত কিন্তু রিঅ্যাকশনটা ভালো হবে। কারণ এই হাইড্রাইড শিফটটা রেট ডিটারমাইনিং স্টেপে, স্লো স্টেপে ইনভলভ আছে। তাহলে আরেকটা ফ্যাক্টর দাঁড়িয়ে গেল, সেটা হলো ইজ অফ ট্রান্সফার অফ হাইড্রাইড আয়ন। হাইড্রাইড শিফট তত ভালো হবে যত এদিক থেকে ইলেকট্রন ডোনেশন ভালো থাকবে। এই যে সাবস্টিটিউয়েন্টটা আছে অ্যালডিহাইডের, এদিক থেকে ইলেকট্রন ডোনেশন ভালো থাকলে এইচ এর ইলেকট্রন সহ যাওয়ার সম্ভাবনাটা বাড়বে। মানে এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে, ইডি ফর ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন দানকারী গ্রুপ থাকলে হাইড্রাইড শিফটটা সহজতর হবে। তো এই দুটো বিষয় এর উপর ডিপেন্ড করবে যে আমার কোন প্রোডাক্ট সেট, একটা সেট আমরা লিখেও মুছে ফেললাম, একটা সেট এখনো এখানে আছে, কোন প্রোডাক্ট সেটটা ডমিনেট করবে। এখন
যেহেতু রেট ডিটারমাইনিং স্টেপটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়, আমরা সব সময় ইজ অফ হাইড্রাইড আয়ন ট্রান্সফারটাকে বেশি গুরুত্ব দেব। এটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো দ্যান ওয়ান। যত সহজে হাইড্রাইড ট্রান্সফার হবে আমরা বলবো সেটা তত ভালো। এখন ক্রাউডিং এর জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড গুলোকে যখন আমরা দেখছি, তাদের মধ্যে ফর্মালডিহাইড সবচেয়ে লেস ক্রাউডেড। কারণটা বুঝতেই পারছো, দুটো ভ্যালেন্সিতেই আছে হাইড্রোজেন। ফর্মালডিহাইডে ক্রাউডিং সবচেয়ে লো। সেই হিসাবে যদি ক্রস ক্যানিজারো রিঅ্যাকশনের একটা অ্যালডিহাইড ফর্মালডিহাইড হয়, আমরা অবশ্যই ফর্মালডিহাইড তার উপরেই OH মাইনাসের অ্যাটাকটা করাবো। ফর্মালডিহাইডের উপর যদি OH মাইনাসের অ্যাটাক হয়, তাহলে যে sp3 কন্ডিশনটা ক্রিয়েট হচ্ছে, সেখানে ক্রাউডিং হবে সবচেয়ে কম। এই স্টেরিক ব্যাপারটা, এই ইজ অফ অ্যাটাক অফ OH মাইনাসের ব্যাপারটা আমরা তখনই কনসিডার করব যখন দুটো অ্যালডিহাইডের একটা আমাদের ফর্মালডিহাইড হবে। ফর্মালডিহাইডের জায়গাটাতেই শুধুমাত্র আমরা এই পয়েন্টটাকে বেশি গুরুত্ব দেব। তাহলে আমরা নোট করি, when one of the aldehydes is formaldehyde, in cross-Cannizzaro reaction, it always oxidizes. It always oxidizes. Always oxidizes কেন? কারণ ওর উপরেই OH মাইনাসের অ্যাটাকটা হয়। কারণটা কি? ওইটাতে ক্রাউডিং সবচেয়ে কম। ফর্মালডিহাইড, আলফা হাইড্রোজেন নেই এমন সমস্ত অ্যালডিহাইডের মধ্যেই বলো বা সমস্ত ধরনের অ্যালডিহাইডের মধ্যেই বলো, ফর্মালডিহাইডের ক্রাউডিং সবচেয়ে কম। সে কারণে এই পয়েন্টটা অনুযায়ী যে এমন একটা যদি ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন হয় যেখানে দুটো অ্যালডিহাইডের একটা ফর্মালডিহাইড, তাহলে অবশ্যই ফর্মালডিহাইডটার উপরেই প্রেফারেন্সিয়ালি OH মাইনাসের অ্যাটাকটা হবে। অর্থাৎ শেষ পর্যন্ত ফর্মালডিহাইডই অক্সিডাইজড হবে যখন সে আরেকটা অ্যালডিহাইডকে এই হাইড্রাইডটা শিফট করে দেবে, ট্রান্সফার করে দেবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, মনে রাখো। আমরা এখনই এক্সাম্পলস করব, তখন এটাকে আমরা অ্যাপ্লাই করব। অন্যান্য যত কেস দেখতে পাবো, মানে যে দুটো অ্যালডিহাইড দেওয়া আছে তাদের মধ্যে যদি কোনোটাই ফর্মালডিহাইড না হয়, সে অবস্থায় আমরা ইজ অফ ট্রান্সফার অফ হাইড্রাইড আয়ন এই পয়েন্টটাকে বেশি গুরুত্ব দেব। যেটা থেকে হাইড্রাইড আয়ন ট্রান্সফার ইজি হবে, আমরা সেই মলিকিউলটা থেকে হাইড্রাইড শিফট করাবো, অর্থাৎ সেই অক্সিডাইজ হবে। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। আমাদেরকে দেওয়া হয়েছে বেঞ্জালডিহাইড এন্ড ফর্মালডিহাইড, এদের মিক্সচার দিয়ে কনসেন্ট্রেটেড NaOH দেওয়া হয়েছে। এই ক্রস ক্যানিজারো রিঅ্যাকশনটি করতে হচ্ছে। যেহেতু ফর্মালডিহাইডকে আমরা ওয়ান অফ দা রিঅ্যাক্ট্যান্টস দেখতে পাচ্ছি, আমরা ফর্মালডিহাইডের উপরেই OH মাইনাসের অ্যাটাকটা করাবো। এই দুজনের মধ্যে এর উপরেই OH মাইনাসের অ্যাটাকটা হবে। আমরা আর টোটাল মেকানিজমটা করছি না, বারবার মেকানিজম আমরা করেছি। তাহলে এই অ্যালডিহাইডটার হবে অক্সিডেশন, এই অ্যালডিহাইডটার তাহলে রিডাকশন হতে হবে। তাহলে অক্সিডেশন মানে এটা থেকে ফর্ম হবে সল্ট অফ দা কার্বক্সিলিক অ্যাসিড। কেমন সল্ট? সোডিয়াম সল্ট।
তাহলে ফর্মালডিহাইড থেকে আসছে আমাদের সোডিয়াম ফরমেট। এই যে যেমন ভাবে আমরা শিখেছিলাম CHO কনভার্টস টু COO অক্সিডেশন হলো। আর বেঞ্জালডিহাইডের রিডাকশন হবে তাহলে CHO কনভার্টস টু CH2OH। এই হলো আমাদের প্রোডাক্ট সেট। এটা আমরা এমন একটা এক্সাম্পল দেখলাম যেখানে ফর্মালডিহাইড একজন রিঅ্যাক্ট্যান্ট হিসাবে প্রেজেন্ট থাকছে। আমরা এখানে বেঞ্জালডিহাইডকে বদলে অন্য কোনো আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড নিতে পারি। সব ক্ষেত্রে ফর্মালডিহাইডকে অক্সিডাইজ করব আর অন্য যে অ্যালডিহাইডটা নিয়েছি তাকে আমরা রিডিউস করব। এটা আমাদের মাথায় রইল ক্রস কার্নিজাল রিঅ্যাকশন। এবার আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। প্যারামিথক্সি বেঞ্জালডিহাইড। এই আমাদের বেঞ্জালডিহাইড যার প্যারা পজিশনে একটা মিথক্সি গ্রুপ, তার সঙ্গে আমরা মিশিয়েছি প্যারা নাইট্রো বেঞ্জালডিহাইড। এদের মিক্সচারের আমরা ক্রস কার্নিজাল রিঅ্যাকশন ভাবছি। আমরা দুটোকেই ভালোভাবে দেখি। ডিফারেন্স দেখতে পাচ্ছি প্যারা পজিশনের এই গ্রুপ দুটোতে। মিথক্সি গ্রুপ একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বাই রেজোনেন্স, অর্থাৎ এটা একটা প্লাস আর গ্রুপ, আর এটা একটা ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ বাই রেজোনেন্স। আমরা যদি NO2 গ্রুপটাকে বন্ডিংটা দেখাই তাহলে এটা একটা ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ বাই রেজোনেন্স। যদি OH মাইনাসের অ্যাটাক এর উপর হয়, আমরা ধরে নিচ্ছি OH মাইনাসের অ্যাটাক এর উপরেই হলো, তাহলে রেজাল্ট হলো এইটা। এবার দেখো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকায় রিংয়ে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে। বাড়লে এই হাইড্রোজেনের বন্ডিং ইলেকট্রন সহ শিফট হওয়াটা সুবিধাজনক হয়ে যাচ্ছে। এতগুলো অ্যারো দিয়ে দিলাম মানে কি হলো, এটা ইজি বোঝাতে চাইছি। এদিক থেকে ইলেকট্রনের ফ্লো আছে যে কারণে হাইড্রাইড আয়ন শিফটটা ইজিয়ার হচ্ছে। কিন্তু যদি এর উপরে OH মাইনাসের অ্যাটাক হতো তাহলে রেজাল্টটা ড্র করি। ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট NO2 এর মাইনাস আর এফেক্টের জন্য NO2 গ্রুপের দিকে হতো ফ্রম দা রিং। এই দিকে ইলেকট্রনের পুল থাকায় বন্ডিং ইলেকট্রন নিয়ে ওর বেরিয়ে যাওয়ার চান্সটা কমে যেত। তাহলে আমরা বলবো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকলে হাইড্রাইড শিফটটা ইজিয়ার, মানে RD স্টেপটা ফেভারেবল। তার মানে এটা থেকেই হাইড্রাইড শিফট হবে। আর এই অ্যালডিহাইডটাই তাহলে অক্সিডাইজ হচ্ছে। যার উপর OH মাইনাস অ্যাটাক হয় সেই অক্সিডাইজ হয়, কারণ সেখান থেকেই হাইড্রোজেনটা বেরিয়ে যায়। হাইড্রোজেন বেরোনোকেও তো অক্সিডেশনই বলে। আবার অ্যাকসেপ্টার হিসাবে কিন্তু এর সুবিধা আছে। যখন এই হাইড্রাইডটা শিফট করাচ্ছে তখন যদি অন্য অ্যালডিহাইডটা সেটাকে অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু সুবিধাজনকও হচ্ছে। অ্যাকসেপ্টেন্সের দিকটা দিয়েও আমরা বলতে পারি যে অন্য যে অ্যালডিহাইডটা আছে
এই অ্যাটাকটা তোমরা ভেবো না। অন্য যে অ্যালডিহাইডটা আছে সেটাতে এই দিকে ইলেকট্রন অ্যাট্রাকশনের জন্য কার্বনিল কার্বনে প্লাস ডেল চার্জ যথেষ্ট বেশি থাকছে, কার্বনিল কার্বনে ইলেকট্রনের ঘাটতি যথেষ্ট বেশি থাকছে, ফলে এই হাইড্রাইড আয়নটাকে অ্যাকসেপ্ট করতেও ওর সুবিধা হচ্ছে। ইলেকট্রোফিলিসিটি বেড়ে যাওয়ায় হাইড্রাইডের অ্যাটাকটাও ফেভারেবল হয়ে যাচ্ছে। তাহলে এটি মনে রাখো, আমরা এমন একটা এক্সাম্পল হিসাবে করলাম যেটা আমাদেরকে বোঝাচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যে অ্যালডিহাইডটাই প্রেজেন্ট থাকতে দেখবো তার থেকে হাইড্রাইড ট্রান্সফার সুবিধাজনক, মানে তার উপরেই OH মাইনাস এর অ্যাটাক হয়েছিল, অর্থাৎ সেই অ্যালডিহাইডটাই অক্সিডাইজ হবে। আমরা তাহলে প্রোডাক্ট সেটটা ড্র করব, মানে প্রোডাক্ট কি হলো, তাহলে ফাইনালি আমরা কি কনক্লুশন করলাম আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে ড্র করি, এটার হলো অক্সিডেশন, তাহলে অ্যালডিহাইড গ্রুপকে বাদ দিলে এই গোটাটা আমাদের আর, তাহলে CH3O বন্ড রিং এতটা হলো আর, এটা অক্সিডাইজ হলো সোডিয়াম সল্টে, এই হলো একটা প্রোডাক্ট। আর এখানে আমাদের এইটা আর, এই অ্যালডিহাইড গ্রুপটা রিডিউসড হলো CH2OH। এই হলো আমাদের মেজর প্রোডাক্টস। তাহলে একটা এক্সাম্পল আমরা এটা দেখতে করলাম যে একজন রিঅ্যাক্ট্যান্ট ফর্মালডিহাইড, অন্যটা যাই হোক সেক্ষেত্রে ফর্মালডিহাইডই অক্সিডাইজ হবে। আরেকটা এক্সাম্পল দেখলাম কোনোটাই ফর্মালডিহাইড নয়, সেই কেসে যেটাতে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকবে তার অক্সিডেশন হবে। এই দুটো পয়েন্টের উপর বেস করে তাহলে ক্রস অ্যালডন কনডেনসেশনে কেমন প্রোডাক্টগুলো আমাদের মেজর প্রোডাক্ট হিসাবে সামনে আসবে আমরা এখানে বুঝলাম। এখানে ক্রস ক্যানিজারো রিঅ্যাকশনের ডিসকাশনটা শেষ হলো। এখনো ক্যানিজারো রিঅ্যাকশনের কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলস আমাদের বাকি আছে, তাদের মধ্যে একটা আমরা দেখে নিই। একটা কোশ্চেন আসছে, CH3CHO প্লাস HCHO যেটাকে দেওয়া আছে এক্সেস, এটা আমাদের কাছে এক্সেস আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অ্যান্ড হিট, আমাদের কাছে প্রোডাক্ট চাওয়া হচ্ছে। এই রিঅ্যাকশনটা অ্যালডল আর ক্যানিজারো দুটো রিঅ্যাকশনকে মিলিয়ে, ভালোই হলো আমাদের পরপর দুটো রিঅ্যাকশনকে ডিসকাসও করা আছে। যেহেতু দুটো অ্যালডিহাইডের একটাতে আলফা কার্বনে হাইড্রোজেন মানে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা চলে এলো ক্রসড অ্যালডল কনডেনসেশনের রিঅ্যাকশন। ক্রসড অ্যালডল কনডেনসেশনের দুটো কন্ডিশন ছিল, যে দুটো অ্যালডিহাইডেরই আলফা হাইড্রোজেন আছে এমন হতে পারে, বা একটা অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে অন্যটা নেই এমনটা হতে পারে। তো তাহলে যখন একটা অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে অন্যটা নেই, আমরা প্রোডাক্ট কেমন করে করি, যে অ্যালডিহাইডটার নেই সে অ্যালডিহাইডটাকে অ্যাজ ইট ইজ লিখি, যার আলফা হাইড্রোজেন আছে তার একটা আলফা হাইড্রোজেনকে আলাদাভাবে দেখিয়ে লিখি। আমরা অবশ্যই শর্টকাটটা অ্যাপ্লাই করছি কারণ আমাদের কাছে সময় কম, এখন মেকানিজম তো আমরা জানি। তারপরের কাজ এই হাইড্রোজেনটা অক্সিজেনে দেওয়া, এই কার্বনটা এখানে অ্যাড করা, আর একটা পাই বন্ড কমিয়ে দেওয়া।
তাহলে আমাদের প্রোডাক্ট কি হলো, CH2 সিঙ্গল বন্ডেড OH, CH2 এর সাথে বন্ড হলো এই CH2, তার সঙ্গে আছে CH2, সিম্পলি একটা ক্রস অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। এখনো যেহেতু আলফা হাইড্রোজেন বাকি আছে, আবার সিমিলার স্টেপ রিপিট হবে, মানে এর সাথে আবার একবার রিঅ্যাক্ট করবে আরেক মলিকিউল ফর্মালডিহাইড, অবশ্যই ইন প্রেজেন্স অফ বেস, মানে আমরা আবার একবার প্রোডাক্টের সাথে ফর্মালডিহাইডের ক্রসড অ্যালডল কনডেনসেশন করছি। তো তাহলে আর কিছুই না, এই যে CH2OH গ্রুপটা যেমন এসেছিল একটা হাইড্রোজেনকে সরিয়ে, CH3 এর একটা H এর জায়গায় CH2OH এসেছে, তেমনি আবার হবে একটা হাইড্রোজেনকে সরিয়ে, তাহলে আরেকটা আলফা হাইড্রোজেন কমে গেল, এই স্কেলিটনটুকু আমাদের লেখা রইল, এদিকে যেমন ছিল CH2OH সেটা আছে, আরেকটা CH2OH এলো। অ্যালডিহাইডের এখনো যেহেতু আলফা হাইড্রোজেন আছে, বেসের প্রেজেন্সে আবার ওয়ান মলিকিউল ফর্মালডিহাইডের সাথে একটা ক্রস অ্যালডল রিঅ্যাকশন হলো, মানে এই এইচটা কমে গিয়ে আবার একটা CH2OH আমরা অ্যাড করব। একই জিনিসের রিপিটেশন হলো, যতক্ষণ আলফা হাইড্রোজেন ছিল, অ্যাসিটালডিহাইডের 3টে আলফা হাইড্রোজেন ছিল, 3টে আলফা হাইড্রোজেনের জায়গাতেই ফর্মালডিহাইড ইউজ করে একটা করে CH2OH আসতে লাগলো। এখন আর আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই। তোমরা বলবে বাহ, তাহলে বুঝি রিঅ্যাকশন থেমে গেল। না, ফর্মালডিহাইড আমাদের এক্সেস দেওয়া আছে, মানে একে আমরা যতক্ষণ চাইবো ইউজ করব। এবার কি হবে, এটা একটা আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড, আর ফর্মালডিহাইড একটা আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড, এদের মধ্যে হবে ক্রসড ক্যানিজারো। বোর্ডে যেহেতু আমাদের জায়গা কম, কোশ্চেন তোমাদের আশা করি লেখা হয়ে গেছে, আমরা কোশ্চেনের জায়গাটা মুছে ফেলি। তাহলে আমরা আমাদের যে প্রোডাক্টটা ফর্ম হলো সেই প্রোডাক্টটাকে নেব, এটা অ্যাসিটালডিহাইড এন্ড ফর্মালডিহাইডের বারবার ক্রসড অ্যালডল কনডেনসেশনে তৈরি হলো, আবার এক মলিকিউল ফর্মালডিহাইড ইউজ করব এবং ওই বেসটির প্রেজেন্সে আমরা একটা ক্রসড ক্যানিজারো রিঅ্যাকশন করব। আমরা শিখেই গেছি ক্রসড ক্যানিজারো রিঅ্যাকশনে যখন একটা অ্যালডিহাইড ফর্মালডিহাইড হয় সেটা অক্সিডাইজ হয়, অন্যটা রিডিউসড হয়। তাহলে এই CHO গ্রুপটা যদি রিডিউসড হয়, তাহলে এই CHO গ্রুপটা রিডিউসড হবে CH2OH। তাহলে যেমন 3টে CH2OH ছিল, এবার এর রিডাকশনের জন্য আরেকটা CH2OH আমাদের চলে এলো। এটা আমাদের আর পার্ট, এবার এর রিডাকশনে এলো CH2OH, আর ফর্মালডিহাইড অক্সিডাইজড হলো, এটা কিসে না বেসের ক্যাটায়ন যেহেতু ক্যালসিয়াম, তাহলে আমাদের হলো ক্যালসিয়াম ফরমেট, ফর্মালডিহাইড থেকে ফরমেট ক্যাটায়ন ক্যালসিয়াম। যেহেতু ক্যালসিয়ামের পজিটিভ চার্জ দুটো, তাই আমার নেগেটিভ চার্জও দুটো দরকার হলো। HCOO মানে ক্যালসিয়াম ফরমেট। এখানে এসে রিঅ্যাকশনটা আমাদের শেষ হলো। তাহলে এই কম্পাউন্ডটি একটি হাইলি সিমেট্রিক্যাল কম্পাউন্ড এবং দেখতেও খুব সুন্দর। একে যদি আমরা ছোট করে লিখি তাহলে লিখব CH2OH হোল 4
CCH2H whole 4, CCH2H whole 4। এই কম্পাউন্ডটার আইইউপিএসি নেম যদি আমরা করি, তাহলে আমরা একটা লংগেস্ট চেনকে কনসিডার করে নেব, এটা আমাদের লংগেস্ট চেন। তাহলে 2 তে আমরা দুটো সাবস্টিটিউয়েন্ট দেখতে পাচ্ছি, এক সাবস্টিটিউয়েন্টের প্রত্যেকটাতেই একটি কার্বন একটি OH, এটাকে আমরা বলছি হাইড্রক্সি মিথাইল। হাইড্রক্সি মিথাইল কবার? দুবার। কোথায়? 2 নম্বর কার্বনে। তাহলে 2 বিস হাইড্রক্সি মিথাইল বিস হাইড্রক্সি মিথাইল প্রোপান, যেহেতু দুটো OH তাই প্রোপান নয়, প্রোপেন, মোর দেন 1 OH আছে তাই অ্যালকান না হয়ে অ্যালকেন হবে, প্রোপেন 1,3 ডাইঅল। 2 বিস হাইড্রক্সি মিথাইল প্রোপেন 1,3 ডাইঅল। এই কম্পাউন্ডটারই আরেক নাম পেন্টা এরিথ্রিটল। কম্পাউন্ডটা এক্সপ্লোসিভ প্রিপারেশনে আর সারফেস কোটিং এজেন্ট হিসাবে এজেন্ট তৈরি করতে কাজে লাগে। এক্সপ্লোসিভের প্রিপারেশনে আর সারফেস কোটিং এজেন্ট তৈরিতে পেন্টাএরিথ্রিটলের ইউজ আছে। তাহলে একটা মজাদার প্রবলেম হিসাবে, এবং শুধু মজাদার নয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম হিসাবেও আমাদের কাছে এলো, যে এখানে ততক্ষণ ক্রস ডালটন কনডেনসেশন হলো যতক্ষণ অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন থাকলো, যখন আর আলফা হাইড্রোজেন থাকলো না তখন ফরমালডিহাইডের সঙ্গে ক্রসড ক্যান্নিজারো রিঅ্যাকশন হলো। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে এখানে ক মলিকিউল ফরমালডিহাইড দরকার হলো, না এটা একটা ফরমালডিহাইড ছিল, এটা একটা ফরমালডিহাইড ছিল, এটা একটা ফরমালডিহাইড ছিল, আর এখানে আরেকটা দরকার হলো, মানে এখানে অ্যাকচুয়ালি টোটাল 4 মলিকিউল ফরমালডিহাইড এন্ড 1 মলিকিউল অ্যাসিটালডিহাইড দরকার পড়েছিল রিঅ্যাকশনটা হতে। ক্রস ক্যান্নিজারো রিঅ্যাকশন মোটামুটি ভাবে আমাদের শেষ হয়ে এলো। আমাদের কাছে একটা কোশ্চেন এসেছে যে এই 4টে কম্পাউন্ড এরা ক্যান্নিজারো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না কেন? এরা ক্যান্নিজারো রিঅ্যাকশন করে না কেন? এটা কিন্তু ক্রস ক্যান্নিজারো থেকে কোশ্চেনটা আসছে না, সিম্পল ক্যান্নিজারো রিঅ্যাকশন থেকে আসছে। মানে আমরা ধরে নিচ্ছি আমাদের ক্যান্নিজারো রিঅ্যাকশন গোটাটাই পড়া হয়ে গেল, আমরা শুধু এরপরে আরো গোটা কয়েক কোশ্চেন অ্যান্সার করছি। তো এই কম্পাউন্ডগুলো ক্যান্নিজারো রিঅ্যাকশনে টেক পার্ট করে না কেন? ফার্স্ট কম্পাউন্ডটাকে তাহলে আমরা দেখি। বেঞ্জালডিহাইডের প্যারা পজিশনে একটা OH গ্রুপ আছে, তাহলে এটাতে ফেনলিক OH গ্রুপ ইজ প্রেজেন্ট। বেঞ্জিন রিং এর সঙ্গে ডাইরেক্টলি বন্ডেড OH মানে ফেনলিক OH গ্রুপ ইজ প্রেজেন্ট। ফেনলিক OH গ্রুপ অ্যাসিডিক হয় আর ক্যান্নিজারো রিঅ্যাকশনে স্ট্রং বেস অ্যাপ্লাই করা হয়। তাহলে যেহেতু মিডিয়ামে বেস আছে, কোনো কিছু করার আগেই বেস এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে সরাবে। সোজা কথায় অ্যাসিড বেস রিঅ্যাকশন হলো ফেনলিক OH এর সাথে বেসের। তাহলে কি হয়ে গেল? ওটা অক্সাইড আয়নে কনভার্ট হয়ে গেল, সল্ট। যেই না ওটা অ্যানায়ন হলো, এ হয়ে গেল একটা স্ট্রং ইলেকট্রন ডোনার গ্রুপ, O- এর স্ট্রং ইলেকট্রন ডোনেশন। তোমরা রেজোনেন্সটা দেখতে পাচ্ছ। তাহলে অ্যালডিহাইড কার্বনের ইলেকট্রোফিলিসিটিটা প্রায় পুরোপুরি হারিয়ে গেল। বন্ড CHO ইলেকট্রন অ্যাট্রাকশনে যে ইলেকট্রোফিলিসিটিটা ছিল
যার জন্য OH মাইনাস অ্যাটাকটা করতে পারছিল কার্বনিল কার্বনে, সেই পসিবিলিটিটাই খুবই রিডিউসড হয়ে গেল, কারণ এই রেজোনেন্সটার জন্য, এই ইলেকট্রন ডোনেশনটার জন্য এর প্লাস ডেল চার্জটাই ভ্যানিশ হয়ে গেল। ইলেকট্রোফিলিসিটি না থাকলে ফার্স্ট স্টেপে OH মাইনাস এর অ্যাটাকটাই তো হবে না। তোমরা রেজাল্টটা দেখে নাও রেজোনেন্সের। তাহলে কই আর প্লাস ডেল চার্জ, বরং এখানে একটা এখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট। তাহলে ফার্স্ট স্টেপের হাইড্রোক্সাইড OH মাইনাসের যে অ্যাটাকটা এখানে হতো সেটা হতে পারছে না এই স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা থাকার জন্য। এটা হলো 1 এর ক্যান্নিজারো রিঅ্যাকশনে টেক পার্ট না করার কারণ। এবার আসবো 2 কেন ক্যান্নিজারো রিঅ্যাকশন করছে না। এটা বোধহয় তোমরা আন্দাজও করতে পারছো যখনই দেখছো একটা ভেরি বাল্কি গ্রুপ প্রেজেন্ট। দেখো CH গ্রুপটা দেখাতে আমাকে এই বন্ডটাকে কতটা লং করতে হলো, কারণ এখানে দুটো বড় বড় সাবস্টিটিউয়েন্ট অলরেডি প্রেজেন্ট আছে। তো তাহলে যখনই এখানে অ্যালডিহাইডের উপর OH মাইনাসের অ্যাটাক হবে, আমরা এখানে OH মাইনাসের অ্যাটাক করাই, অ্যাটাক করালেই sp2 কার্বনটা sp3 কার্বনে কনভার্ট হবে। তখন এই বিরাট গ্রুপটার প্রেজেন্ট থাকার জন্য স্ট্রং ক্রাউডিং হবে, যেটা ওই রিভার্সেবল ফার্স্ট স্টেপটাকে ফরওয়ার্ডে যেতেই দেবে না। ফরওয়ার্ডে না যেতে পেরে ফার্স্ট স্টেপের ইকুইলিব্রিয়াম অলমোস্ট লেফটেই থেকে যাবে, যে কারণে আমরা বলছি বাল্কি গ্রুপ। তাই OH মাইনাসের অ্যাটাকটা ফেভারেবল নয়। 3 একই রিজন, সি এর সঙ্গে 3টে বেনজিন রিং, 3টে ফিনাইল গ্রুপ প্রেজেন্ট আছে। তাহলে রিজন ইজ দ্য সেম। একটা বিরাট বড় গ্রুপ। OH মাইনাসের অ্যাটাক যদিও বা হলো, ধরে নেওয়া গেল OH মাইনাসের অ্যাটাক হলো, আমরা একটা রিজন দিলাম একটা বিরাট বাল্কি গ্রুপ, OH মাইনাসের অ্যাটাকটা ফেভারেবল নয়, তাও ধরে নিলাম OH মাইনাসের অ্যাটাক হলো, হয়ে আমাদের ইন্টারমিডিয়েট অ্যানায়ন জেনারেট হলো। নেক্সট স্টেপে কি হওয়ার কথা না, এখানে পাই বন্ড রেস্টোর হয়ে এই হাইড্রাইডের শিফট হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে পাই বন্ড রেস্টোর হয়ে এই গ্রুপটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে। হাইড্রাইড শিফট না হয়ে এই দিকে একটা লিভিং গ্রুপ প্রেজেন্ট থাকায় লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তোমরা বলবে কোথায় লিভিং গ্রুপ, এটা কিভাবে লিভিং গ্রুপ হলো? তাহলে আমরা যে জিনিসটা লিভ করলো তাকে একবার দেখি। একটা কার্বন আয়ন যার সঙ্গে 3টে ফিনাইল গ্রুপ বন্ডেড। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কত ভালো রেজোনেন্স স্টেবিলাইজেশন পাবে এই কার্বন আয়নটা। 3টে ফিনাইল গ্রুপের সঙ্গে ওর রেজোনেন্স স্টেবিলাইজেশন পেয়ে যাবে। এইদিকে এইদিকে আবার এইদিকেও। তাহলে this will be a very stable anion, so this group leaves. তাহলে যদি এই গ্রুপটা লিভ করে গেল তাহলে আর হাইড্রাইড শিফট হলো না। তাহলে ট্রাইফিনাইল মিথাইল কার্বন আয়ন is a very stabilized anion, so this group leaves instead of in place of hydride transfer. এটা হলো সেকেন্ড রিজন। দুটো রিজনকেই তোমরা মনে রাখো। কম্পাউন্ড 4, কম্পাউন্ড 4 আমাদের খুব চেনা কম্পাউন্ড, কিন্তু তোমাদের কারো কারো এই মুহূর্তে হয়তো ওর নামও মনে পড়ে গেছে। ওর নাম ক্লোরাল। ক্লোরাল
ক্যান্নিজারো রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপ হলো এখানেও ওই একই ব্যাপার, যেই না পাই বন্ড রেস্টোর হলো, হাইড্রাইড আয়ন শিফট হওয়ার জায়গায় এই গ্রুপটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে গেল। কেন সে তো বুঝতেই পারছো, এই কার্বন আয়নটা স্টেবল হবে। কেন স্টেবল হবে? তিনটে ইলেকট্রন অ্যাট্রাক্টিং ক্লোরিনের প্রেজেন্সের জন্য। একটা স্টেবল কার্বন আয়ন, তাই ও লিভ করে গেল। ওই দিক থেকে কি পড়ে রইল? H বন্ড C, ডাবল বন্ডেড O, সিঙ্গেল বন্ডেড OH। এবার যথারীতি আনস্টেবল পেয়ার, কারণ অ্যাসিডের কাজই প্রোটন দেওয়া, আবার কার্বক্সিলেট আয়নের ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স স্ট্রাকচারের জন্য ওর রেজোন্যান্সটা বেশি ফেভারেবল, তাহলে প্রোটন ট্রান্সফার হয়ে গেল, এ একটা H পেয়ে হয়ে গেল CHCl3 মানে ক্লোরোফর্ম, আর ওই দিক থেকে চলে এলো ফর্মেট অ্যানায়ন মানে সল্ট। এ আবার ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স এখানে থাকে বলে এই রেজোন্যান্সটা বেশি ফেভারেবল, বেশি স্টেবল অ্যানায়ন দ্যান দিস অ্যানায়ন। এই অ্যানায়নটার থেকে এই অ্যানায়নটা বেশি স্টেবল, যে কারণে এই পেয়ারটা আনস্টেবল পেয়ার, তাই একটা প্রোটন এক্সচেঞ্জ হয়ে গেল, এ প্রোটন দিয়ে দিল একে। এইরকম একটা রিঅ্যাকশন, অর্থাৎ হ্যালোফর্ম রিঅ্যাকশন হয়ে বসে থাকবে। আমরা জানিও হ্যালোফর্মে, আমরা ডিসকাসও করেছি, ক্লোরাল হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয়, এখান থেকে আমরা ক্লোরোফর্ম পাই। তাহলে চারটে রিজন পাওয়া গেল, চারটেতেই আমরা যে রিজন গুলো সব মিলিয়ে দেখলাম, এই রিজন গুলোকে মাথায় রাখবো। যখনই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কোনো কম্পাউন্ড ক্যান্নিজারো রিঅ্যাকশন দিচ্ছে না কেন, যদিও তার আলফা হাইড্রোজেন নেই, তাও ক্যান্নিজারো রিঅ্যাকশন দিচ্ছে না কেন, তখন আমরা এই রিজন গুলোকে মনে করব, এদের মধ্যেই কোনো রিজন আমাদের সেখানে কাজে লাগবে। নেক্সট, আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে এমন একটা অ্যালডিহাইডের এক্সাম্পল দাও যেটাতে আলফা হাইড্রোজেন আছে কিন্তু সে ক্যান্নিজারো রিঅ্যাকশনে টেক পার্ট করে। তাহলে an aldehyde undergo ক্যান্নিজারো রিঅ্যাকশন though it contain alpha hydrogen। আমরা এই অ্যালডিহাইডটাকে মনে রাখবো। এটা আমাদের এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। এই অ্যালডিহাইডটাই দেখো, অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড কার্বন মানে আলফা কার্বনে হাইড্রোজেন প্রেজেন্ট, তাহলেও কিন্তু এ ক্যান্নিজারো রিঅ্যাকশন দেয়। অবশ্যই আলফা হাইড্রোজেন আছে বলেও অ্যালডল কনডেনসেশনও দেয়, আবার ক্যান্নিজারো রিঅ্যাকশনও দেয়। তো কথা হচ্ছে এর নাম। তাহলে দেখো আমাদের আইসোস্কেলিটন CH3 CH3, তাহলে আইসোস্কেলিটন আছে, মোট 4টে কার্বন আছে, তাই এর নাম আইসোবিউটাইরালডিহাইড। আইসোবিউটাইরালডিহাইড যদি আইইউপিএসি নোমেনক্লেচার করি সে তো ইজি হবে। এই আমাদের লংগেস্ট চেন 2 মিথাইল প্রোপান অ্যাল। একে যখন কনসেন্ট্রেটেড বেস দিয়ে হিট করা হয়, যথারীতি এর দুটো মলিকিউল টেক পার্ট করে, একটাতে এটা হয়ে যায় অ্যাসিডের সল্ট, একটাই CH2H, যেমন আমরা ক্যান্নিজারো প্রোডাক্ট করি। আমি প্রোডাক্টটা যাচ্ছি না। কোশ্চেন আসে, মানে একটা যুক্তি চাওয়া হয় যে এমন একটা রিজন বলো যে কারণে এই ক্যান্নিজারো রিঅ্যাকশনটা দেয়। তো ব্যাপারটা হচ্ছে যে যদি একে অ্যালডল কনডেনসেশন দিতে হয়, অ্যালডল কনডেনসেশনে আমরা কি দেখেছিলাম না, যে আলফা হাইড্রোজেনটা আছে, আমরা অ্যালডল কনডেনসেশনের মেকানিজমটা একবার মনে করছি, যে আলফা হাইড্রোজেনটা আছে বেস সেই আলফা হাইড্রোজেনটাকে প্রথমে অ্যাবস্ট্রাক্ট করছে, তৈরি হচ্ছে একটা কার্বন আয়ন। বেস আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করছে, তৈরি হচ্ছে একটা কার্বন আয়ন। তাহলে কার্বন আয়ন কোনটা তৈরি হলো?
এই কার্বন আয়নটা তৈরি হলো। যুক্তি আমরা যেটা পাচ্ছি এখানে সেটা হলো এই দুটো মিথাইল গ্রুপের ইলেকট্রন ডোনেটিং প্রপার্টির জন্য, আমরা জানি অ্যালকাইল গ্রুপস আর প্লাস আই ইন নেচার, এদের দুজনের ইলেকট্রন ডোনেটিং প্রপার্টির জন্য এই কার্বন আয়নটা হয়ে যাচ্ছে আনস্টেবল। যে কারণে বেস এই প্রোটনটার অ্যাবস্ট্রাকশনে অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না। বেস কি করছে, নিউক্লিওফাইল হিসাবে একে অ্যাটাক করা বেশি পছন্দ করছে। আর যখনই বুঝতে পারছো প্রথমেই বেস প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট না করে নিউক্লিওফাইল হিসাবে অ্যালডিহাইড গ্রুপকে অ্যাটাক করবে, তখন এই রিঅ্যাকশন ক্যাননিজারের দিকে যেতে শুরু করবে। পরের স্টেপেই এই হাইড্রাইডটা শিফট হবে। তাহলে এই কার্বন আয়নের স্টেবল কম হওয়া, লেস স্টেবিলিটিটাই কারণ দেখানো হচ্ছে এই আলফা হাইড্রোজেনের উপর বেসের ইন্টারেস্ট কম হওয়ার, বা এক কথায় আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটিটা কম। অ্যালডিহাইড গ্রুপ ইলেকট্রন অ্যাট্রাক্ট করে যে অ্যাসিডিটিটা ক্রিয়েট করে, যার জন্য OH মাইনাসের অ্যাটাকটা পসিবল হয়, সেটা বেশি হতে পারছে না। মিথাইল গ্রুপগুলো ইলেকট্রন ডোনেট করে ওই অ্যাসিডিটিটা কমিয়ে দিচ্ছে। তাহলে আইসোবিউটার অ্যালডিহাইড আর 2-মিথাইল প্রোপানল একটা এক্সাম্পল হিসাবে মনে রাখো, যেটায় আলফা হাইড্রোজেন আছে কিন্তু ক্যাননিজার রিঅ্যাকশন দেয়। আমরা আরো একটা প্রবলেম করি। অনেকবার আজ কনসেন্ট্রেটেড লেখা হলো, একবার 50% কে মনে করে নিই। এখানে আমাদের প্রোডাক্ট চাওয়া হচ্ছে। তাহলে আমরা একটু ভালোভাবে দেখি। C6H5 মানে ফিনাইল গ্রুপ, বন্ড CO, বন্ড CHO, এই হলো আমাদের সাবস্ট্রেট। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা ডাইকার্বনিল কম্পাউন্ড যেখানে আলফা হাইড্রোজেন নেই। তাহলে আমরা ক্যাননিজারও ভাবতে শুরু করি। যেহেতু অ্যালডিহাইড গ্রুপের ইলেকট্রোফিলিসিটি বেশি, কারণ এখানে এই রেজোনেন্সটা কাজ করছে, এই রেজোনেন্সটা কাজ করছে বলে এখানে প্লাস ডেল চার্জটা অনেক কমে যাচ্ছে। আমাদের ডেল গ্রেটার দ্যান ডেল ডট, এটা ডেল ডট এখানে ইলেকট্রোফিলিসিটিটাকে এ রিডিউস করে দিচ্ছে, যেটা এখানে হচ্ছে না। তো তাহলে অ্যালডিহাইড গ্রুপের ইলেকট্রোফিলিসিটিটা আমাদের বেশি, তাই OH মাইনাস অ্যালডিহাইড কার্বনে অ্যাটাক করছে। রেজাল্ট এই জায়গাটাতে যা চেঞ্জ হয়েছে সিঙ্গেল বন্ড O মাইনাস, এই Hটাকে আমরা নিচে এনে লিখলাম, OHটাকে ডান দিকে জায়গা দিলাম। কারণ আছে, কারণটা তোমরা এখনই বুঝতে পারবে। এবার নেগেটিভ চার্জ পাই বন্ডকে রেস্টোর করলো, হাইড্রাইড শিফট হলো পাশের কার্বনিলে, যাতে হাইড্রাইড শিফটটাকে কাছ থেকে দেখানো যায়, তাই আমরা এই Hটাকে নামিয়ে OHটাকে পাশে দিয়েছিলাম। তাহলে দেখে নাও, অ্যারো 1 পাই বন্ড রেস্টোর হলো, অ্যারো 2 হাইড্রাইড এই কার্বনিল কার্বনে শিফট হলো, অ্যারো 3 রেজাল্ট H প্লাস এক্সচেঞ্জ, অ্যাসিড গ্রুপ থেকে H প্লাস এখানে এলো, অ্যালকক্সাইডের থেকে কার্বক্সিলেট বেশি স্টেবল তাই, আর এখানে কার্বক্সিলেট আয়ন ফর্ম হলো। তাহলে Na প্লাস প্রথমে ছিল এর সঙ্গে, তারপর ছিল এর পাশে, তারপর এর সঙ্গে, এখন এখানে রিএজেন্ট 1 এর কাজ শেষ হয়ে গেল।
এবার অ্যাসিডিফিকেশন স্টেপ মানে ডাইলিউট অ্যাসিড, যেমন ভাবো ডাইলিউট HCl, কি হলো, এর নিজের প্রোটনটা পেয়ে গেল। এই হয়ে গেল ফাইনাল প্রোডাক্ট। তাহলে আশা করা যায় ক্যানিজারো রিঅ্যাকশন আমরা বুঝলাম, ক্যানিজারো রিঅ্যাকশনের বেশ কিছু প্রবলেমও করলাম। তোমরা আরো প্রবলেমস করবে, সমস্যা হলে তার সমাধানের দায়িত্ব আমাকে দিয়ে দেবে। এখানে আমাদের ক্যানিজারো রিঅ্যাকশন শেষ হলো। দেখা হবে আবার নেক্সট ক্লাসে।